কথায় আছে সময়ের ফের। এটা চলতি কথা, সবাই বলে থাকি। যারা জ্যোতিষ মানেন তারাও বলেন, যারা জ্যোতিষ মানেন না তারাও বলেন সময়ের ফেরে এটা হয়ে গেছে। অনেকে আমরা কাজ করতে ভুলে যাচ্ছি, সময়ের ফেরে কাজ করতে ভুলে যাচ্ছি। বাড়িতে হয়তো আমার নিজের স্ত্রীকে বললাম, তুমি এই কাজটা করতে ভুলে গেছো, আমি বললাম সময়ের ফের ভুলে গেছি। আমরা সেই সময়ের ফেরে আবার পড়েছি। আমরা ইতিমধ্যেই শনির অবস্থান চেঞ্জ, যে বদল, কুম্ভ থেকে মিনে শিফট হয়েছে, সেই অবস্থার ফেরে পড়ে গেছে। এবং একটি লক্ষণীয় ব্যাপার, যারা জ্যোতিষ নিয়ে আগ্রহ বা যাদের এত চর্চা, তাদের জন্য একটি লক্ষণীয় ব্যাপার। কি লক্ষণীয় ব্যাপার? যে এখন দেখুন, মীন রাশিতে শুধু শনি মহারাজ গেলেন না, ওখানে রাহু মহারাজ বসে আছেন এবং জগৎপিতা রবি বসে আছেন, যার আলোয় আমরা আলোকিত, গ্রহ নক্ষত্র আলোকিত। সেই রবি মহারাজ বসে আছেন, শনি রবি এবং বুধ সেখানে যাচ্ছেন। তাহলে চতুর্গ্রহ সম্মেলন হচ্ছে এই রাশিতে। তাহলে এবার মীন রাশির যারা জাতক জাতিকা আছেন বা মীন লগ্নের যারা জাতক জাতিকা আছেন, তারা যদি কোনো খারাপ প্রভাব পড়ে তাদের জীবনের কোনো ঘটনায়, তাহলে কি 7.5-র জন্য হলো? তাহলে রবির জন্য হলো না। রাশিতে রবি থাকা গোচর ফলে দেখা যাচ্ছে অশুভ। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা যারা গোচর ফল নিয়ে রেগুলার চর্চা করেন তারাই বলবেন রাশিতে রবি থাকাটা ভালো নয়। মানে কি হয় কি না, কি যেটা পঞ্জিকায় লেখা আছে বা বইয়ে লেখা আছে, মস্তক ছেদ হয়। আজ আচ্ছা, আজ পর্যন্ত যতবার রবি চৈত্র মাসে মীন রাশিতে এসছেন, তো কার কার মস্তক ছেদ হয়েছে এমন কিছু একটা ঘটনা জানাতে পারে? আমার তো হয়। মানে আমার রাশিতে যখন রবি আছে তার মস্তক ছেদ না, মস্তকে কি আঘাত হয়নি? কিন্তু সেই সময় হয়তো পায়ে আঘাত হয়েছে, সেই সময় হয়তো হাতে আঘাত হয়েছে। তাহলে বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ চর্চা করার একটাই সুবিধে, যে আমরা কিন্তু ভয় পাবো না, অথচ বিজ্ঞান চর্চার মতো জ্যোতিষ করব। আমরা ভয় পাবো না। আসতেই পারে আমার রবি 30 দিন অন্তর ঘর পরিবর্তন করবে, তিনি আপনার রাশিতে কোনো না কোনো সময় আসবেন। তার জন্য আপনি কি মস্তকে আঘাতের জন্য বসে থাকবেন ঘরে? এই মাসটা, চৈত্র মাসটা আমার মীন রাশি, আমি বসে আছি ঘরে? না, সাধনা করবেন, সাধনায় সিদ্ধি লাভ হয়। এটা সবাই বলে, যে কোনো ধর্মেই আছে এই কথাটা, যে কোনো ধর্মগ্রন্থ করলে পাওয়া যায় যে সাধনায় সিদ্ধি লাভ হয়। রামকৃষ্ণও নাকি সাধনা করেই সিদ্ধি লাভ পেয়েছেন, বামাখ্যাপা সাধনা করেই সিদ্ধ হয়েছেন। তাহলে সাধনা করুন, এবং যেটার সাথে বিজ্ঞানের খুব যোগ, নিবিড় যোগ আছে, নিয়মিত সূর্য প্রণাম, সেটা যোগাভ্যাসের মধ্যেই মাধ্যমেই আপনি করতে পারেন, সেগুলো করুন। অযথা গ্রহ নক্ষত্রকে ভয় না পেয়ে তাদের সম্বন্ধে জানুন, তাদের সম্বন্ধে করুন। এইবার যেহেতু আমরা আজকে যখন ভিডিও প্রকাশ হচ্ছে, আমরা 7.5-র মধ্যে প্রবেশ করেছি কিছু কিছু রাশির জন্য। কার কার 7.5? কুম্ভ রাশির এখনো রয়ে গেল 7.5, তার একদম শেষ পর্যায়ের 7.5 শুরু হলো। মীন রাশির মধ্য পর্যায়ের 7.5 শুরু হলো, মীন রাশি বা মীন লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের শেষ পর্যায়ে, মীন রাশি মীন লগ্নের 7.5 দ্বিতীয় মানে মধ্য পর্যায়। এবার মেষে যখন শনি যাবেন 2.5 বছর পরে নিয়ম অনুযায়ী, তখন আবার মীন রাশির শেষ পর্যায়ের 7.5, আর মেষ রাশির শেষ পর্যায়ের 7.5 শুরু হচ্ছে, মধ্যভাগের 7.5 শুরু হচ্ছে। যখন মেষ রাশিতে যাবেন তখন কিন্তু তিনি একদম মেষ রাশি মেষ লগ্নের শেষ পর্যায়ের 7.5-তে পড়বেন। এখন কিন্তু মীন রাশিতে, যেমন মীন রাশির মধ্য পর্যায়ের 7.5 শুরু হলো, তেমনি মেষ লগ্ন মেষ রাশিরও 7.5 শুরু হলো। এর সাথে শনি কোথায় কোথায় গিয়ে দৃষ্টি দেবে
শনি মহারাজ তার তৃতীয়, তার সপ্তমে, তার দশমে দৃষ্টি দেবেন। তো শনি মহারাজ এখন যদি মিনে থাকেন, তার তৃতীয় ঘর কি? তিনি বৃষ রাশি, বৃষ লগ্নে দৃষ্টি দিচ্ছেন। বুঝতে পেরেছেন আপনারা নিশ্চয়ই? তাহলে শনি রাশির সপ্তম ঘর কি? এখন শনি যেখানে আছেন মীন রাশির সপ্তম ঘর কন্যা রাশি, তিনি সপ্তমে দৃষ্টি দেবেন আপনার। তারপরে তার দশম ঘর, কোথায় দশম ঘর? যদি মীন রাশি থেকে দশম ঘর ক্যালকুলেশন করেন, তাহলে সহজেই দেখতে পান সেটা ধনু রাশির ঘর, সেটা বৃহস্পতির ঘর, শনির দৃষ্টি দেবেন। তাহলে মিথুন লগ্নের পক্ষে বা বৃষ লগ্নের পক্ষে কি হচ্ছে? মিথুন লগ্নের সপ্তমে দৃষ্টি দিচ্ছেন, সেটা বৃহস্পতির ঘর, সেখানে একটা মহাজাগতিক যোগ সৃষ্টি করছে। তাহলে আপনাদের সপ্তম স্থান থেকে আপনাদের পার্টনার, আপনাদের লাইফ পার্টনার, তাদের জীবন কিন্তু উন্নত হবে, আপনার নিজের জীবনও সেই সাথে সাথে উন্নত হবে। এটাও মাথায় রাখতে হবে। সাড়ে সাথী সব খারাপ করে এটাও যেমন নয়, সাড়ে সাথী কিছু প্রভাব ফেলে না সেটাও তেমন নয়, প্রভাব ফেলে। কিন্তু দেখুন শনির দৃষ্টি কোথায় কোথায় আছে? তৃতীয়, তৃতীয় মানে মীন লগ্নের দ্বাদশে। তাহলে আপনাদের মিথুন লগ্নের দ্বাদশে, তাহলে মিথুন লগ্নের দ্বাদশে যদি শনি দৃষ্টি দেয়, তাহলে কি হচ্ছে? বৃষ রাশির ঘরে দৃষ্টি দিচ্ছে। সেটা কার ঘর? সেটা শুক্রের ঘর। আপনাদের হয়তো একটু ব্যয় হবে, দ্বাদশ ঘর ব্যয়স্ত ঘর, ব্যয় হবে, আয়ের চেয়ে বেশি ব্যয় হতে পারে। শুক্রের ঘর, সেখানে কিছু কাজকর্মও করাতে পারে, সেখানে আপনাদের বিছানাটা যেমন মজবুত হতে পারে। ধরুন আপনার বিছানা, আপনি একটা খাটে শোন, আপনার একটা ভালো পালঙ্ক জুটে গেল, এরকমও হতে পারে। তাহলে সেটা ভালো, কিন্তু আপনার ব্যয় হয়ে গেল, তার জন্য হয়তো আপনার ধার হলো, কারো ইএমআই হয়ে গেল। এইরকম ভাবে বিচার যদি করতে পারে, তাহলে দেখবেন প্রত্যেকটা ভাবের যে কারকতা, মানে আপনার ভাবে কোন ভাবে শনি আছে, সেই ভাবে কারকতা কি, সেটা যদি জানতে পারেন, তাহলে দেখবেন সাড়ে সাথী কাউর কাউর ভালো করে দিয়ে যায়। কাউর কাউর ক্ষেত্রে খারাপ প্রভাব, তার দশাটাই হয়তো খারাপ আছে। সুতরাং শুধু সাড়ে সাথী দিয়ে কোনো খারাপ ফলেও যেমন হয় না, তেমনি একেবারে শুভ ফলও হয় না, এটুকু বলতে পারে। তা আপনারা বন্ধুরা যারা আমার প্রোগ্রাম নিয়মিত দেখছেন, তাদের কাছে অনুরোধ, অযথা সাড়ে সাথী নিয়ে না ভেবে কোনো সৎ জ্যোতিষের পরামর্শ নিন এবং নিজেরাও জ্যোতিষ চর্চা করুন। এই জ্যোতিষ চর্চা করতে করতে দেখবেন যে শনি মহারাজের সাড়ে সাথী মানুষের জীবনে যত না অশুভ প্রভাব ফেলে, তার চেয়ে বেশি কিন্তু শুভ প্রভাব ফেলেছে। এটা রাহু মহারাজ না, রাহু আপনাদেরকে শেষ করতে পারে, মানুষকে শেষ করতে পারে, কিন্তু শনি মহারাজ শেষ করেন না। তিনি হয়তো চেনান, আমার বিচারে তিনি পৃথিবী চেনান, তিনি আপনার বন্ধু বান্ধব চেনান, তিনি আপনার আত্মীয় স্বজন চেনান। সেই জন্য সাড়ে সাথী নিয়ে চিন্তা না করে যেটা নিয়ে চিন্তা করার দরকার সেটা নিয়ে চিন্তা করুন। এই যোগ বৃহস্পতির ঘরে শনি একটা এমনিতেই শুভ যোগ তৈরি করবে। সুতরাং সেখানে রাহুকে, যেই রাহু আবার কুম্ভে চলে আসবেন, রবিও মেষে চলে আসবেন, তখন দেখবেন সাড়ে সাতির প্রভাবটা কিন্তু অনেক কমে গেছে। যেটাকে বলা হয় সাড়ে সাতি, আমরা ভয় দেখানোর জন্য বলি, জ্যোতিষরাই বলি, আমি বলি না, আমার কাছে যে আসে আমি তাকে বলে দিই সাড়ে সাতি নিয়ে চিন্তা করবেন না, নিজের এই জায়গাগুলো ঠিক করুন। আপনার মাথায় একটা চিন্তা হয়েছে, কিন্তু আপনার পায়ে প্রচন্ড একটা আঘাত আছে, আপনি কোনটার কথা আগে চিন্তা করবেন? পায়ের আঘাতটা সারিয়ে তবে না মাথারটা কথা ভাববেন। ওই পায়ের আঘাতের জন্য আপনার মাথায় কিন্তু ব্যথা হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে যে এটা সারবে তো, এটা না সারলে তো আমি হাঁটতে পারবো না। আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। জানি না বন্ধুরা কেমন লেগেছে ভিডিও। ভালো লাগলে কমেন্টস, লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে, আবার ভুল বললাম, আমাদের ইউটিউব চ্যানেলটিকে, চ্যানেল নবরূপের ইউটিউব চ্যানেলটিকে একটা ছোট্ট বেল বটন দাবিয়ে ছোট্টভাবে সাবস্ক্রাইব করে দেবেন। এটা করতে বেশি সময় লাগে না, পয়সা খরচা হয় না। সাবস্ক্রাইব করে আমাদেরকে প্রেরণা দিন, আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। নমস্কার, সবাই ভালো থাকবেন।